নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপকামিং আইপিও। আপকামিং যে আইপিওটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে VMS TMT লিমিটেড। এই আইপিওটি সম্পর্কে আমরা জেনে নেব অ্যাপ্লিকেশন পর্ব কতদিন চলবে, এর ফিনান্সিয়াল ডাটা কীরকম কী আছে এবং ভ্যালুয়েশন কী আছে এবং বিভিন্ন রেশিওস আমরা দেখব। কোম্পানিটি সম্পর্কে আজকে এই ভিডিও থেকে জানব এবং কোম্পানিটি কী ধরনের কাজ করে সেটাও জানবো। তার সাথে সাথে সর্বশেষে আমরা একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করব যে অ্যাপ্লিকেশন করব কি করব না। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়ের সাথে সাথে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, এটি একটি 2013 সালের পুরনো কোম্পানি, অর্থাৎ 12 বছর ধরে মার্কেটে এই কোম্পানিটি আছে। এই কোম্পানিটির মেন কাজ হচ্ছে থার্মোমেকানিক্যালি ট্রিটেড যে বার্স হয়, অর্থাৎ TMT বার যেটাকে আমরা বলি সংক্ষেপে, সেই বার তৈরি করে। এছাড়াও বিভিন্ন স্টিল প্রোডাক্টের এরা তৈরি করে থাকে। এরা মেনলি গুজরাট বেস বিজনেস। গুজরাট ছাড়াও এরা কিন্তু বাইরের অন্যান্য স্টেটেও কিন্তু এদের কাজ দেখতে পাওয়া যায়। গোটা ভারতবর্ষে এদের 3টি ডিস্ট্রিবিউটর রয়েছে, তার সাথে সাথে 227টির মতো ডিলার্স কিন্তু গুজরাটে এদের রয়েছে। এরা যে কাজটি করে এটা B2B লেভেলে কাজটি হয়, অর্থাৎ এরা যা প্রোডাক্ট প্রডিউস করে সেগুলো কিন্তু অন্য একটি ব্র্যান্ডের নামে মার্কেটে বিক্রি করে। সেই ব্র্যান্ডটির নাম হচ্ছে কামধেনু NXT। আপনারা কামধেনু লিমিটেড যে কোম্পানিটি আপনারা অনেকেই জানেন, এই কোম্পানিটির মার্কেটে আমরা TMT বারও দেখতে পারি এবং অনেকেই পেইন্টও কিন্তু আমরা দেখেছি। এই কোম্পানিটা মেনলি কিন্তু কাজ করে। এবার এই যে প্রাইমারি যে মার্কেটিং এবং যে বিক্রি, এটা কিন্তু টোটালি এই VST TMT লিমিটেড যেটা আছে তারা কিন্তু এই কামধেনু NXT ব্র্যান্ডের নামেই বাজারে কিন্তু বিক্রি করে থাকে। এবার এই যে কোম্পানিটি আইপিও আনতে যাচ্ছে তার যে টেন্টেটিভ ডেটসগুলো আমরা একটু দেখে নিই। এর ওপেন ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর এবং অ্যাপ্লিকেশন পর্ব চলবে এটা 19 তারিখ পর্যন্ত। 19 তারিখ বিকেল 4টের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 22শে সেপ্টেম্বর। যারা পাবেন না তাদের রিফান্ড পেয়ে যাবেন 23 তারিখ এবং যারা পাবেন তারাও ডিম্যাটে ট্রান্সফার পেয়ে যাবেন 23 তারিখ অথবা 24 তারিখ লিস্টিং ডে সকালেই, অর্থাৎ 24 তারিখ হচ্ছে লিস্টিং ডে। এবার আইপিও ডিটেলস যদি দেখে নিই, এর ইস্যু প্রাইস হচ্ছে 94 to 99, যেটি একটি অ্যাট্রাকটিভ প্রাইসে কিন্তু কোম্পানিটি আইপিও নিয়ে আসছে। এক লটে 150টির মতো শেয়ার থাকছে। ইস্যু সাইজ হচ্ছে 148.50 কোটি। টোটালটি কিন্তু ফ্রেশ ইস্যু, অর্থাৎ কোম্পানি কিন্তু সম্পূর্ণ টাকাই কিন্তু কোম্পানির বিভিন্ন কাজে কিন্তু লাগাবে। এখানে কোনো ধরনের কোনো টাকাই কিন্তু প্রমোটারের পকেটে যাচ্ছে না। এবং লিস্টিং হচ্ছে BSE NSE দুটো ওয়েবসাইটেই, আর রেজিস্ট্রার হচ্ছে কিন্তু কেফিন টেকনোলজি। এবার এই যে বিভিন্ন আইপিও শেয়ার রিজার্ভেশন যেটা আছে সেটা যদি দেখে নিই, এখানে দেখবেন QIB কোটা 30%, NII HNI কোটা টোটাল রয়েছে কিন্তু 20%, রিটেল কোটা কিন্তু প্রচুর রয়েছে, সেটার 50%, যদিও ইস্যু সাইজ ছোট। এবার ফিনান্সিয়াল স্যাপারগুলো একটু যদি দেখে নিই, ফিনান্সিয়াল ডাটা এখানে যে টেবিলটি আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু প্রোরে হিসাবটা রয়েছে। এখানে 2023-24 এবং 31শে মার্চ 25 এবং 30th জুনের একটি কোয়ার্টারের হিসাব কিন্তু দেওয়া আছে। মানে প্রথম কোয়ার্টারটি ফিনান্সিয়াল ইয়ার 25-26-এর সেটারও ডাটা কিন্তু এখানে দিয়েছে। এখানে আপনারা দেখুন ইয়ার ওয়াইজ ইয়ার যদি দেখা যায় 23-24 এবং 25-এর 31শে মার্চ যদি আমরা কম্পেয়ার করি, প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যাসেটস কিন্তু বাড়িয়েছে কোম্পানিটি। এমনকি একটি কোয়ার্টারেই কিন্তু 2025-এর যে 30শে জুন কোয়ার্টার হিসাবটা দিয়েছে এরা, সেখানে কিন্তু অ্যাসেট কিন্তু বেড়েছে অনেকটাই। একটা কোয়ার্টার হিসাবেই কিন্তু অনেকটা জাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এর রেভিনিউ দেখি, তখন কিন্তু রেভিনিউয়ে আমরা আবার একটু ডিক্লাইন দেখতে পাচ্ছি। কিন্তু একটি কোয়ার্টারের ডাটা যেভাবে এখানে দেওয়া আছে সেখানে কিন্তু 213.39 কোটি টাকা দেওয়া আছে। এবার প্রফিট আফটার ট্যাক্স আপনি দেখবেন রেভিনিউ এদের ইয়ার আফটার ইয়ার কমেছে, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স কিন্তু ইয়ার আফটার ইয়ার বেড়েছে এবং একটি কোয়ার্টারে শুধুমাত্র দেখুন 8.58, আর বাদবাকি কোয়ার্টারগুলোতে তাহলে যোগ করলে পরে নিশ্চয়ই এই বছরও ইয়ার অন ইয়ার বেশি যদি হিসাব দাঁড়ায় 26-এর মার্চে, তাহলে মনে হয় এখানে যে এরা যদি প্রফিট গ্রোথটাকে ঠিক রাখতে পারে তাহলে কিন্তু এখানে প্রফিট অনেকটাই এরা দেখাতে পারে। এবার নেট ওর্থে যদি আসি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গ্রোথ কিন্তু প্রত্যেকটি ইয়ারে দেখিয়েছে এবং লাস্ট কোয়ার্টারেও কিন্তু গ্রোথ, যা বিগত বছরগুলোকে ছাপিয়ে গেছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও কিন্তু এদের একদম গ্র্যাজুয়ালি বেড়ে গেছে। শুধুমাত্র একটি কোয়ার্টারে দেখুন সেখানেই 47.14 কোটি টাকা এদের কিন্তু রিজার্ভ এবং সারপ্লাস দেখাচ্ছে। মানে কোম্পানি কিন্তু ভালো টপ লাইন এবং বটম লাইন গ্রোথ কিন্তু দেখিয়েছে। এবার বোরোইংয়ের দিকে যদি আসি, সেখানে কিন্তু বোরোইংও কিন্তু কোম্পানি বাড়িয়েছে, যেটা একটু নেগেটিভ সেন্স আমাদের মধ্যে নিয়ে আসে। তো
তবু এখানে আইপিও আসার পরে যে টাকাটা কোম্পানির হাতে যাবে সেখান থেকে যদি বোরোইং ক্লিয়ার করে তাহলে কিন্তু কোম্পানির অনেকটা ইপিএস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, লোন যদি ক্লিয়ার করে দেয়, বোরোইং যদি ক্লিয়ার করে দেয়, তাহলে ইন্টারেস্ট পে করতে হয় না। এখানে অবজেক্টিভ যদি দেখি, এরা কিন্তু এই রিপেমেন্ট করার জন্যই কিন্তু ওরা আইপিও আনতে যাচ্ছে। এই বোরোইংগুলোর মধ্যে ওরা 115 কোটি হয়তো টাকা মিটিয়ে দেবে, সেখানে অনেকটাই বোরোইং কিন্তু কমে যাবে এবং আর জেনারেল কর্পোরেট পারপাসে এরা ব্যবহার করবে। এবার কোম্পানিটির যদি বিভিন্ন রেশিওসগুলো আমরা দেখি, যেখানে আমরা কোম্পানিটির ভ্যালুয়েশন কী আছে সেটা একটু যাচাই করতে পারবো। কোম্পানি যদি আরওসি দেখি তাহলে 12.79, ডেট টু ইকুইটি অনেকটাই বেশি 6.06, যেটা নিয়ে আমি বলেছিলাম একটা নেগেটিভ সেন্স আমাদের মধ্যে নিয়ে এসছে ওদের বোরোইংটা। যদি বোরোইংটা ক্লিয়ার করে দেয় তাহলে ডেট টু ইকুইটি অনেকটাই কিন্তু কমে যাবে কোম্পানি। রিটার্ন অন নেট ওর্থ সেখানে দেখতে পাচ্ছি 20.14। এবার রিটার্ন অন নেট ওর্থ অনেকেই হয়তো বুঝতে পারছেন এটার মানে কি। নেট ইনকাম কে যদি আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করি, যেটা পাবো সেটা নেট ওর্থ, এবং যত নেট ওর্থ একটা কোম্পানির ভালো হবে সেই কোম্পানি তত ভালো কোম্পানি। এবার এর মোটামুটি ঠিকঠাকই আছে। এবার প্রফিট আফটার ট্যাক্স 1.91 যেটা এখানে আছে, এটা এখানে সেরকম আমরা ভালো দেখছি না। এবিটটা যেটা দেখতে পাচ্ছি সেটাও যে খুব ভালো সেটাও নয়, 5.91, এবং পিবি রেশিও কিন্তু অনেকটা হাই দেখাচ্ছে, এটা কম হলে ভালো হতো। এবার যেহেতু কোম্পানির ইপিএস যদি আমরা দেখি, এখানে প্রি ইপিএস রয়েছে 4.45 এবং পোস্ট ইপিএস আইপিও আসার পর 6.91, এবং পি যদি দেখি এখন দেখাচ্ছে 22.2 সামথিং, আর পোস্ট পিটা কিন্তু কম দেখাচ্ছে, অর্থাৎ ভ্যালুয়েশন কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কোম্পানি যেহেতু বোরোইংটা কমানোর উদ্দেশ্যেই আইপিও আনছে, সেখানে গিয়ে পিটা হয়তো অনেকটা কমে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু আমার ওকে মনে হচ্ছে। এই ভ্যালুয়েশন অনুসারে বলতে গেলে পরে কোম্পানি যা ডাটা দিয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই অনুসারে আমি বলবো ভ্যালুয়েশনের জায়গায় ঠিকঠাকই মোটামুটি রয়েছে। এবার এখানে সমস্যা হলো ভ্যালুয়েশন ঠিকঠাকার থেকে বড় কথা, যে সেক্টরের কোম্পানিটা সেই সেক্টরে কিন্তু পিআর কোম্পানি প্রচুর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে হয়তো একটা এদের কম্পিটিশন মার্কেটে আসার পরে ফেস করতে হতে পারে। এরপর এই কোম্পানিটির এক্সিস্টিং জিএমপি যদি দেখি, আজকে যেটা রয়েছে, আমি যখন ভিডিও করছি তখন কিন্তু 23%-এর মতো দেখাচ্ছে। মোটামুটি ধরে নেওয়া যায় যে 10 to 15% বর্তমানে মার্কেটে যেরকম সেন্টিমেন্ট চলছে, এরকম একটা জিএমপি হয়তো এরা পেতে পারে কোম্পানিটি। এই গ্রে মার্কেট প্রিমিয়ামটি বা জিএমপি যেটা বলছি, সেটা কিন্তু কখনোই কিন্তু এক জায়গায় থাকে না, অনেক সেন্টিমেন্টের ওপর ডিপেন্ড করে। মার্কেটের সেন্টিমেন্ট এবং গ্রে মার্কেটের চাহিদা, এটা কিন্তু একটা আনঅফিসিয়াল ডাটা। শুধুমাত্র এখান থেকে ধারণা পাওয়া যায় যে লোকজন মধ্যে কীরকম সেন্টিমেন্ট বা ডিমান্ড কীরকম রয়েছে এই স্টকটির, সেটা বোঝার জন্য এটুকু একটু জানা দরকার। এবার আমরা এই আইপিওতে অ্যাপ্লিকেশন করবো কিনা সেগুলো ডিপেন্ড করে কিছু বিষয়ের ওপর। সেটা হচ্ছে, প্রথম দেখতে হয় সাবস্ক্রিপশন রেট, কীভাবে সাবস্ক্রিপশন হচ্ছে, বিশেষ করে কিউআইবি কোটায় কতটা সাবস্ক্রিপশন হচ্ছে। এখনও যেহেতু অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়নি, সুতরাং এই ডাটাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না। যখন অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে তখন কিন্তু এই পোর্শনে আপনারা পেয়ে যাবেন যে, বা এর কোম্পানিটা সম্পর্কে আপনি যদি একটু গুগল করেন জানতে পেরে যাবেন যে সাবস্ক্রিপশন কোন ক্ষেত্রে কতটা হচ্ছে, রিটেলে কত, এনআইএ কত, বা কিউআইবি কোটায় কত গুণ সাবস্ক্রিপশন হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। তারপরে জিএমপিটা বাড়ছে কি কমছে, যদি জিএমপি 20%-এর উপরে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যায়। আমি করব, যদি 20% নিচে থাকে তখন হয়তো আমি অ্যাপ্লিকেশনটাকে ইগনোরও করতে পারি। কারণ কি, বিগত যে আইপিওগুলো আসছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই জিএমপি অনেকটাই দেখাচ্ছে, পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন পর্ব চলছে এবং অ্যালটমেন্ট হওয়ার পরেও দেখাচ্ছে জিএমপি অনেকটা কমে যাচ্ছে এবং লিস্টিং ডেতে গিয়ে অল্প সামান্য গেইন, এবং পরবর্তীতে আবার মার্কেটে দেখা যায় যে স্টকগুলো কোনোটা বেড়ে যাচ্ছে, কোনোটা আবার নিচের দিকে যাচ্ছে। একটা মার্কেট যেহেতু একটা ভোলাটিলিটির মধ্যে রয়েছে, মার্কেটের কোনো দিশা এখনও ঠিক নেই, সেন্টিমেন্ট এখনও ঠিক হয়নি, যার জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে যে অ্যাপ্লিকেশন করার পরে আমি কি করব, যদি আমি আইপিওটি অ্যালটমেন্টটি পেয়ে যাই। তখন কিন্তু আপনাকে বুদ্ধিদীপ্তভাবে ডিসিশন নিতে হবে। সবথেকে উত্তম ডিসিশন হলো, যেহেতু এই পিআর কোম্পানি ভালো কোম্পানি আছে, লিস্টিং গেইন যদি পান সেখানেই এক্সিট করা। এরপর কোম্পানিটির ভ্যালুয়েশন দেখতে হয়। ভ্যালুয়েশন অনুসারে কোম্পানি আমি আলোচনা করলাম, ওকে রয়েছে। সেই জায়গায় আমি জিএমপি, সাবস্ক্রিপশন রেট এবং ভ্যালুয়েশন দেখার কথা বললাম, এবং আপনারা অ্যাঙ্কেল লিস্ট একটু দেখে নেবেন, এবং বিভিন্ন যে সিকিউরিটিস এজেন্সিগুলো আছে তাদের কি রেটিং রয়েছে, তারা কি বলছে যে সাবস্ক্রিপশন করা যায় কিনা। যদি কোনো সময় এই ডাটাটি পান সেটাও একটু দেখার চেষ্টা করবেন। এইবার ডিসিশন নেওয়াটা যে অ্যাপ্লিকেশন করব কিনা এবং করলে পরে কেন করব, কিসের জন্য করব, সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভ্যালুয়েশন বললাম, জিএমপি বললাম, সাবস্ক্রিপশন রেট দেখতে বললাম। সেই সময় যখন এই ডাটাগুলো আপনি পেয়ে যাবেন, সেই সময় আপনি ডিসিশন নিতে পারবেন অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না।
আমি কিন্তু বিভিন্ন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে এটা দেখলে পরে এই করতে হয়, মানে অর্থাৎ যেমন জিএমপি 20% উপরে থাকলে পরে অ্যাপ্লিকেশন করা যায়, সাবস্ক্রিপশন রেট যদি ভালো থাকে তখন অ্যাপ্লিকেশন করা যায়, ভ্যালুয়েশন অনুসারে ওকে ওকে তখনও অ্যাপ্লিকেশন করা যায়। এবার মার্কেট সেন্টিমেন্ট কী থাকে সেটা দেখার বিষয়, এবং অ্যাপ্লিকেশন করলে পাওয়ার পরে আপনাকে ভালোভাবে লিস্টিংয়ে নিয়ে আপনার বেরিয়ে যাওয়া। কারণ কি, মার্কেটের সেন্টিমেন্ট কী হবে বোঝা যাচ্ছে না, এবং পিআর কোম্পানি প্রচুর রয়েছে, একে কিন্তু স্ট্রাগল করতে হবে। তাই বলবো আপনাদের ডিসিশন আপনারা নেবেন। আমি দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ডিসিশন নিতে গেলে হয়তো আপনারা এই দিকগুলোর কথা ভাবলে পরে একটা সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন, সেই জন্যই আমার বলা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।